দিল্লিতে পৌঁছেছেন শেখ হাসিনা। ভারত থেকে লন্ডনে যাবেন শেখ হাসিনা। এদিকে হামলা ভাঙচুর না চালানোর আহ্বান সেনাপ্রধানের। টাঙ্গাইলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর। জানাবো ৭১ ও মাই টিভি কার্যালয় ভাঙচুর। জানাবো দিশাহারা আওয়ামী লীগ নেতারা কিংকর্তব্য বিমূঢ়। এবং সর্বশেষ জানাবো এখন অর্থ পাচারের মৌসুম, আঘাত লাগবে রিজার্ভে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দিল্লিতে পৌঁছেছেন শেখ হাসিনা। ভারত থেকে লন্ডনে যাবেন শেখ হাসিনা। বাংলাদেশের সদ্য পদত্যাগকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী হেলিকপ্টারটি ভারতের আগরতলায় পৌঁছেছে। একাধিক ভারতীয় সূত্র জানিয়েছে সেখান থেকে প্রথমে নয়াদিল্লি ও তারপর লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। তবে আগরতলা এবং নয়াদিল্লিতে তিনি কতদিন অবস্থান করবেন কিংবা কবে নাগাদ তিনি লন্ডনগামী বিমানে উঠবেন সে ব্যাপারে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি। টানা ৩৬ দিন ধরে চলা আন্দোলনের মুখে অবশেষে আজ সোমবার পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। এদিন দুপুরের দিকে শেখ হাসিনা বহনকারী সামরিক বাহিনীর হেলিকপ্টারটি ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার উদ্দেশ্যে ছেড়ে যায়। ভারতের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে আগরতলা থেকে প্রথমে নয়াদিল্লি যাবেন শেখ হাসিনা, তারপর কোনো এক সময় লন্ডনগামী কোনো বিমানে ফ্লাইটে উঠবেন তিনি। গত জুনের শেষ দিকে হাইকোর্ট সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পূর্ণ বহালের ঘোষণা দেওয়ার পর তার বিরোধিতা করে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা, কিন্তু ১৪ জুলাইয়ের পর থেকে সেই আন্দোলন সহিংস হয়ে ওঠে। সরকারের আইন শৃঙ্খলা বাহিনী ও জনগণের মধ্যকার সংঘাতে নিহত হন ২৫০ শতাধিক মানুষ। হামলা ভাঙচুর না চালানোর আহ্বান সেনাপ্রধানের। যে কোনো প্রধানের স্থাপনায় কোনো ধরনের হামলা ভাঙচুর না চালাতে এবং জনমালের ক্ষয়ক্ষতি না করতে আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। প্রসঙ্গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ টু ঢাকা কর্মসূচিতে ঢাকায় হাজারো ছাত্র জনতার ঢল নামে। এই অদ্ভুত পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। দুপুরে একটি সামরিক হেলিকপ্টারে চড়ে ভারতের উদ্দেশ্যে রওনা দেন তিনি। খবরে সারা দেশে আনন্দ উল্লাসে মাতেন জনসাধারণ। এদিকে শেখ হাসিনা পদত্যাগ করায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকার উজ্জামান। তিনি বলেন, আমি জনগণের জনমালের দায়িত্ব নিয়েছি। আপনারা আশাহত হবেন না, আপনাদের সব দাবি পূরণ করা হবে। টাঙ্গাইলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর। শেখ হাসিনা পদত্যাগ খবরে আন্দোলন মিছিল শেষে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। আন্দোলন মিছিল শেষে ভাঙচুর ও আসবাবপত্রে অগ্নিসংযোগ করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ সময় কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তাৎক্ষণিকভাবে আওয়ামী লীগের কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি। ৭১ মাই টিভি কার্যালয়ে ভাঙচুর। আওয়ামী লীগ সরকার পতনের পর এবার রাজধানীর বিভিন্ন স্থাপনা ও টেলিভিশন কার্যালয়ে ভাঙচুর চালাচ্ছেন বিক্ষুব্ধ জনতা। আওয়ামী লীগ সরকারকে সমর্থনকারী বিভিন্ন মিডিয়ায় এই অগ্নিসংযোগ চালানো হচ্ছে বলে জানিয়েছে বিক্ষোভকারীরা। আওয়ামী লীগ সরকারকে সমর্থনকারী বিভিন্ন মিডিয়া এই অগ্নিসংযোগ চালানো হচ্ছে বলে জানিয়েছে বিক্ষোভকারীরা। বিকেল বারিধারার ডিপ্লোম্যাটিক জোনের ৭১ টিভির কার্যালয় এবং হাতিরঝিলে মাই টিভি স্টেশনে ভাঙচুর চালানো হয়। এদিকে টিবিসি নিউজ, এটিএন বাংলা ও সময় টেলিভিশনে অগ্নিসংযোগ করা হয়েছে বলেও খবর পাওয়া গেছে। দিশাহারা আওয়ামী লীগ নেতারা কিংকর্তব্য বিমূঢ়। আওয়ামী লীগের জন্য যেন একটি ১৫ই আগস্টের মতো আরেকটি ঝড়। ১৯৭৫ সালে ১৫ই আগস্টের সকালবেলা আওয়ামী লীগ জেনেছিল জাতির পিতাকে তারা হারিয়েছে। আওয়ামী লীগ সব হারিয়েছে, ঘাতকের জাতির পিতাকে সপরিবারে নির্মমভাবে হত্যা করেছিল। আর ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ জানলো যে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা পদত্যাগ করেছেন। তিনি এবং তার ছোট বোন বিদেশে চলে গেছেন। আওয়ামী লীগ যেন আবার এতিম হয়ে গেল। এমনিতেই সাংগঠনিকভাবে দুর্বল, হতশ্রী অবস্থায় ছিল আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক একজন অজনপ্রিয়, অদক্ষ এবং অথর্ব ব্যক্তি, যিনি আসলে এই সর্বনাশের অন্যতম একজন হোতা। অন্যান্য নেতারা দিকে নির্দেশনাহীন, তারা জানেন না কি করতে হবে। মন্ত্রীদের মধ্যে অধিকাংশই হাইব্রিড, তারা এখন নিজেকে বাঁচানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আওয়ামী লীগ যেন আবার ৭৫-এর মতো নেতৃত্বহীন, নিঃসঙ্গ হয়ে পড়ল। আওয়ামী লীগের নেতারা যেভাবে পারছে পালাচ্ছেন, বিভিন্ন জায়গায় আত্মগোপন করছেন। অনেক আওয়ামী লীগ নেতার বাসায় হামলা করা হয়েছে, অনেক আওয়ামী লীগ নেতার অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে, ধানমন্ডি ৩২ নম্বর পর্যন্ত আক্রান্ত হয়েছে। দেশে এই মুহূর্তে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই, সবাই যেন আইন তুলে নিয়েছে। গণভবনে একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এটি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন, যেখানে সেখানে আক্রমণ হয়েছে, তা বেশি বিস্ময়কর। আওয়ামী লীগের নেতারা মাঠে নেই। এতদিন ধরে পুলিশ এবং আমলাদের উপর নির্ভরশীল থেকে আজ যে আওয়ামী লীগের কি হতশ্রী অবস্থা এই সংকটে তা দেখা গেল। কোনো সংকটে আওয়ামী লীগ দাঁড়াতে পারে না, কোনো সংকটে আওয়ামী লীগ শক্ত হাতে পরিস্থিতি মোকাবেলা করতে পারে না। আরেকবার তা প্রমাণিত হলো। আওয়ামী লীগের বিভিন্ন স্থানে নেতাকর্মীরা মার খাচ্ছে, তারা যেভাবে পারে যেখানে পারে পালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি থেকে আওয়ামী লীগ উদ্ধার হবে কিভাবে, সেটাই এখন বড় প্রশ্ন হিসেবে
দেখা দিয়েছে। তবে সেনাপ্রধান জনগণের উদ্দেশ্যে আজ যে বক্তব্য দিয়েছেন সেখানে তিনি বলেছেন, জনগণ যেন আইন নিজের হাতে তুলে না নেয়, শান্ত থাকে। খুবই শীঘ্রই একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে, কিন্তু যেভাবে নিধন এবং ধ্বংসযজ্ঞ চলছে তা অবিলম্বে বন্ধ হওয়া দরকার বলে বিবেকবান মানুষ মনে করেন। না হলে এই পরিস্থিতি আরো ভয়াবহ হবে। এখন অর্থ পাচারের মৌসুম, আঘাত লাগবে রিজার্ভে। দেশের অর্থনীতির অন্যতম সূচক বৈদেশিক মুদ্রা রিজার্ভ ৩ বছর ধরেই কমছে। কেন্দ্রীয় ব্যাংক আমদানি নিয়ন্ত্রণ করে রিজার্ভের পতন থামানোর চেষ্টা করে যাচ্ছিল। এক্ষেত্রে এতদিন রপ্তানি ও রেমিটেন্সের ডলার বেশ ভূমিকা রেখেছে, কিন্তু হঠাৎ শুরু হওয়া কোটা আন্দোলন রপ্তানি ও রেমিটেন্স প্রবাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইতিমধ্যে এর আঘাত লেগেছে রিজার্ভেও। এই রিজার্ভ আরও কমে গেলে কি হবে তা নিয়ে রয়েছে উদ্বেগ। 2 বছর আগে শ্রীলঙ্কার পরিণতি উৎকণ্ঠিত করছে। এই নিয়ে বিভিন্ন মহলে রয়েছে আলোচনা। অর্থনীতিবিদরা বলছেন, পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে সামনের দিনগুলোতে রিজার্ভের উপর বেশি চাপ পড়বে। কারণ হিসেবে তারা বলছেন, গত কয়েকদিন ধরে দেশ থেকে প্রচুর পরিমাণ ডলার পাচার হয়ে যাচ্ছে। আবার রপ্তানি ও রেমিটেন্স প্রবাহ কমে গেছে, যার ফলে ব্যাংকে ও ব্যাংকের বাইরে খোলা বাজারে ডলারের সংকট তৈরি হয়েছে। এতে করে ব্যাংকে ও ব্যাংকের বাইরে কোথাও নির্ধারিত দামে ডলার বিক্রি হচ্ছে না। নির্ধারিত 118 টাকা ডলার কিনে এলসির দেনা নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না। বেশিরভাগ ক্ষেত্রেই 122 থেকে 123 টাকা দরে পরিশোধ করতে হয়েছে। এছাড়া খোলা বাজারের প্রতি ডলারের দাম 119 টাকায় নির্ধারণ করে দেওয়ার নির্দেশনা মানছে না কেউই। বৃহস্পতিবার 1 আগস্ট খোলা বাজারে $1 কিনতে গ্রাহককে গুনতে হয়েছে 125 টাকা 50 পয়সা। খোলা বাজারে একাধিক ডলার বিক্রেতারা জানান, বিদেশ থেকে ফেরার সময় প্রবাসীরা যে ডলার নিয়ে আসেন খোলা বাজারে সেসব ডলার বিক্রি হয়। তারা বলছে, চলমান পরিস্থিতিতে মানুষ বিদেশ থেকে আসছে কম, কিন্তু বিদেশে যাচ্ছে বেশি। যাওয়ার সময় সবাই ডলার নিয়ে যাচ্ছেন। বিদেশ থেকে প্রবাসীরা কম আসার কারণে ডলার সরবরাহ কমে গেছে। সংকট তৈরি হওয়ায় ডলারের দাম বেড়ে গেছে। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশে ডলারের ভয়াবহ সংকট তৈরি হতে পারে বলে মনে করছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, চলমান পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে দেশে 3টি বড় সমস্যা তৈরি হবে। প্রথমত, হুন্ডির পাশাপাশি দেশ থেকে অর্থ পাচার বহুগুণ বেড়ে যাবে। অল্প কিছুদিনের মধ্যে রিজার্ভ শূন্য হয়ে যাবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। বর্তমান সময়কে অর্থ পাচারের মৌসুম উল্লেখ করে তিনি বলেন, চলমান ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে অনেকেই এখন দেশ ছেড়ে পালিয়ে যাবে। অলরেডি কেউ যাচ্ছে, যাওয়ার সময় তারা ডলার নিয়ে যাচ্ছে। অবৈধ অর্থ উপার্জনকারী রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা ও ব্যাংক লুট করা ব্যবসায়ীদের মতো অনেক ব্যবসায়ী দেশ ছেড়ে চলে যাবে। এতে করে দেশে ডলারের ভয়াবহ সংকট তৈরি হতে পারে। তিনি বলেন, আন্দোলন দীর্ঘায়িত হলে বৈদেশিক মুদ্রা রিজার্ভের উপর আঘাত আসবে। প্রতি মাসে 6 বিলিয়ন আমদানি খরচ মেটাতে গিয়ে অল্প কিছুদিনের মধ্যে শূন্য হয়ে যেতে পারে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।